এটা হলো নেপালের শেষ পর্ব। আগের পর্বে আমি নেপাল থেকে ইন্ডিয়া পৌঁছানোর ভিডিও দেখিয়েছিলাম। এবার বীরগঞ্জ বর্ডার পার করে রক্সালের দাগা চকে এম বাজার মলের উল্টো দিকের মহাদেওয়া হোটেল নিয়ে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। সকাল সকাল গরম চা। কালকে চলে এসেছিলাম নেপাল থেকে এই রক্সলের এম বাজারের উল্টো দিকের হোটেলেই ছিলাম। কোনো রকমের রাতটা কাটিয়ে নিয়েছি। আর আজকেই তো আমাদের 10:10 সেই মিথিলা এক্সপ্রেস। এখনই যাবো সে ট্রেন স্টেশন। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আছে। হাঁটা পথে বলছে 10 মিনিট, আর গাড়িতে গেলে 3 থেকে 4 মিনিট। ঢালা এই রক্সল থেকে একটা টোটো নিলাম। টোটো হলো 10 টাকা করে। রক্সল স্টেশন, এখান থেকে রক্সল স্টেশন মাত্র 1.2 কিলোমিটার। বিদেশ ঘুরে আবার নিজের দেশে ফিরে যাওয়া। প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল। যারা বিদেশ আসে আর বিদেশ যায়, সেখানে সিম, মানি এক্সচেঞ্জ, সেখানকার লোকের সাথে কথাবার্তা বলা, সব কিছু একটা আলাদা চাপ। যারা বিদেশ যায় তারাই জানে এটা। নিজের দেশের সাথে চলাফেরা আর বিদেশের সাথে চলাফেরা অনেক তফাৎ। এই ট্রেনটায় আসে হলো হাওড়া থেকে যে ট্রেনটা প্রতিদিনই চলে, এই ট্রেনটা এখান থেকেও প্রতিদিন চলে। তো এই ট্রেনটা এসছে এখানে 9:15-তে। সেম ওই ট্রেনটাই আবার ব্যাক করে হাওড়াতে। তো এইটা আমাদের ওই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা। ট্রেনটা 2 নম্বরে দাঁড়িয়ে আছে। ওই ট্রেনটা হাওড়া থেকে 2 নম্বরই এসেছিলো, আর 2 নম্বরেই আসে বেশিরভাগ। আর 2 নম্বর থেকেই আবার চলে যাবে সেই হাওড়ার দিকে। আমাদের টিকিটটা আরএসসিতেই আছে। 13022 মিথিলা এক্সপ্রেস। এই ট্রেনটা এই রক্সাল থেকে হাওড়া সপ্তাহের প্রতিদিনই চলে। এই ট্রেনে কোনো এসি ফার্স্ট নেই, এসি সেকেন্ড ও এসি 3 টায়ার আছে। তো এই ট্রেনটা আমি এখন ধরবো। এই ট্রেনটা আজকে ছেড়ে কালকে ভোর 4টের সময় পৌঁছাবে হাওড়া। আর টোটাল 17 ঘন্টা 50 মিনিট টাইম লাগে। তো এই ট্রেনের যে ফেয়ার আছে, ফেয়ার হলো স্লিপারের জন্য 380 টাকা, আর এসি 3 টায়ারের জন্য 1030 টাকা, আর এসি 2 টায়ারের জন্য হলো 1470 টাকা। তো এবার আমি আমার বগিটা দেখাচ্ছি, মানে আমার কোচটা কোথায় পড়েছে, সিটটা আরএসি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আরএসি নিচে 31, এখানে আমাদের দুজনকে থাকতে হবে। আর 39, এখানে দুজনকে থাকতে হবে। আর একটা হচ্ছে 47, মানে একজন। এখানে আরেকজনের 47 থাকবে, তার সাথে শেয়ার করতে হবে আমাদের। আর এই ট্রেনটা আগের দিন যে ট্রেনটা ছিল, মানে আমরা যখন হাওড়া থেকে রক্সাল এসেছিলাম তখন যেটা একটা প্রবলেম বলেছিলাম যে ওপরে কোনো চার্জিং পয়েন্ট ছিল না। কিন্তু এই যে ট্রেনটা, এটা দেখছি যে ওপরেও চার্জিং পয়েন্ট আছে। এই ট্রেনটা একটু নতুন আছে দেখছি। এই ট্রেনটার ওপরেও 2টো চার্জিং পয়েন্ট দিয়েছে। আর এটা আবার উল্টো হয়েছে, যেটা এই নিচে আবার চার্জিং পয়েন্ট দেয়নি। আগের দিন নিচে ছিল কিন্তু ওপরে ছিল না, আজকে আবার ওপরে আছে, নিচে নেই। নিচে কোনো চার্জিং পয়েন্ট নেই। যদি কাউকে দিতে হয় ওপরেই দিতে হবে। আর সেম এইদিকে আছে, দুদিকে 2টো চার্জিং পয়েন্ট আছে, আর স্লাইডিং জানলা আছে, সবই ঠিক আছে। কিন্তু ওপরে চার্জিং পয়েন্ট আছে, নিচে নেই। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। টাইম তো হয়ে গেছে, প্রায় 4 হয়ে গেছে, 10:04। আর 6 মিনিট পরেই এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে রক্সাল থেকে হাওড়া। তো বিদেশ যাত্রার অনেক কথাই বলার আছে, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো।
সেটা বলবো যে বিদেশ যাত্রা কেমন লাগলো, কেমন করে আপনারা বিদেশের যে ট্রিপটা করবেন, যাওয়ারটা অন্তত এসিতে করা উচিত ছিল। কেননা এই এখন সারাটা দিন বিহার ক্রস করবো, আর বিহারে মানে বুঝতেই পারছেন আমার সিট আমার থাকবে না, সব এসে বসবে জানি অনেক, সেটা আপনাদেরকে দেখাবো। সিটে বসে গেঞ্জান গিঞ্জি টাইপের হয়ে যাবে জায়গাটা, আশা করছি সেটা হবেই, সেটা দেখা যাক, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। ট্রেন ছাড়ার পরেই বুঝতে পারবো যে কতটা ক্লাউড হবে আমাদের বুক। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম 10:10-এই ছেড়ে দিল রক্সাল থেকে হাওড়া। আমরা রক্সাল স্টেশনটাকে টাটা করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আপনাদের বলছিলাম আস্তে আস্তে লোক আসছে, তাদের কিন্তু সিট নেই, যেটা বিহারে হয়ে থাকে ওটা চলছে আস্তে আস্তে, এখানেও অনেক ভিড় হয়ে যাবে। তো দাদা এসেছিলো, দাদার ছেলেকে নিয়ে এই নেপালে ট্রিটমেন্টে এসেছিলো কাঠমান্ডুর এখানে যে আই হসপিটাল আছে, সে দাদার মুখ থেকে আমি ডিটেলসটা শুনে নেবো। দাদা আপনার নাম? খোকন মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? নাগাছিপাড়া থেকে এসেছেন। ওটা আপনার ছেলে? আচ্ছা, আপনার কবে এসেছিলেন দাদা এখানে? আমরা 5 তারিখ এসেছি। 5 তারিখ মানে এই মাসেরই 5 তারিখে এসেছিলেন। মানে ছেলের চোখে কি প্রবলেম হতো? ছোটোর থেকে ব্লাড আসতো। আচ্ছা, আমরা বুঝতে পারিনি, তো এটা বছর খানিক ধরে ধরা পড়েছে। ঠিক আছে, এটা এখানে ওখানে দেখিয়ে আপনার হচ্ছে রানাঘাট নৃত্য দেখি, কলকাতা ব্যারাকপুর দিশাতে দেখেছি, ডাক্তার দেখে বলেছে চোখ ঠিক হবে, অপারেশন করলেও ঠিক হবে, কোনো চান্স নেই। তো আমি অন্যজনের সঙ্গে কিছু পরামর্শ করে এদিকে থেকে কালেকশন করে। কেউ আপনাকে বললো যে নেপালে গেলে এটা ঠিক হয়ে যাবে? নেপালে যে কত হসপিটালটার নাম কি? তিলগঙ্গা আই হসপিটাল। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কতদিন থাকলেন? আমি আজকে 21 তারিখ, মানে 5 তারিখ, মানে 20 দিন মতন ছিলেন এখানে, 15 থেকে 16 দিন হচ্ছে আপনি ছিলেন এখানে থেকে, খাওয়া দাওয়া করে থেকে আপনি ছেলেকে ঠিক করে নিয়েছেন। তার টোটাল আপনার কস্ট কত পড়েছে? 65,000 টাকা খরচা হয়েছে, ইন্ডিয়ান টাকা। ভালো লাগছে এখন মোটামুটি, আগের থেকে ভালো লাগছে তো? কাঠমান্ডু পশুপতি যে মন্দির আছে ওর পাশেই এই তিলগঙ্গা আই হসপিটাল, ওখানেই মানে দাদা তার ছেলেকে ওখানেই ট্রিটমেন্ট করিয়েছেন, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাকসেস হয়েছে। ট্রেনটা চলে এসছে সাগৌলি জংশন, আর আমাদের টোটাল 30 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, এখন সেই ভিড় শুরু হয়ে গেছে, সেই ওনাদের আনাগোনা শুরু। আমি দেখাচ্ছি ওনাদের কেউ কিন্তু কারোর সিট মানে টিকিট এই কম্পার্টমেন্টের কোনো স্লিপারের সিট কনফার্ম নেই, ওনারা এমনি উঠে গেছে। এইভাবে ওয়াশরুম ইউজ করতে হচ্ছে, যতক্ষণ এই ট্রেনটা বিহারের মধ্যে থাকবে এরকমই হবে। ট্রেনটা মুজফ্ফরপুর জংশন চলে আসলো, আর আমাদের টোটাল 130 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা অলরেডি তার টাইম থেকে 15 মিনিট লেট চলছে। নিচে নামলাম না, স্টেশনের নিচে প্ল্যাটফর্মে নামতে পারবো না, যা ভিড় আছে সেই ভিড় ঠেলে নামা আর সেই ভিড় ঠেলে উঠতে হবে। মানে এখনও তো জানি না কতক্ষণ এই ভিড় থাকবে, এইভাবেই চলতে হবে কিছুক্ষণ, মনে হয় বিকেল পর্যন্ত এরকমই চলবে। আমি একটা সাইডে আছি, আর এখান থেকে কি হচ্ছে শুধু দেখুন।
ব্যাগটা আছে তো? ব্যাগ আপাতত আছে কিনা জানি না এখনো। শোনো ব্যাগ আছে তো? কি বাবা কি आप इसको लीजिए हल्का इधर आइए हम इसको ले रहे हैं। শোনা বড় ব্যাগটা আছে তো? নেক্সট টাইম যদি কেউ আসেন অবশ্যই কিন্তু বড় এসি বুক ব্যাগটা আছে তো? আমাদের বড় ব্যাগটা পাকবেন। তাহলে বুঝতে পারছেন তো এই দিনের বেলা মিথিলা এক্সপ্রেসের জার্নি এদিকে আছে কতটা ছোট টাফ। ব্যাগ, অন্তত খাবারের ব্যাগ আছে তো? সাইডে যান দে। থাক কালে আপন এই দিকের মুড়ি থাকে আর পিজাটা এর পরেরটাতে আর এসে ট্রেনটা চলে এসছে বারৌনি জংশন আর আমাদের টোটাল 232 কিলোমিটারের জার্নি শেষ হলো আর ট্রেনটা অলরেডি 40 মিনিট লেটে চলছে আর এখন যে ভেতরের যে ভিড়টা একটু কমেছে তো দুটো জল কিনতে নামলাম এবার উঠে যাচ্ছি আবার আমাদের তো যে 5টা সিট টোটাল সবটাই তো আরএসি ছিল তো হঠাৎ টিটি এসছে আর টিটি এসে আমাদের 3টে সিট কনফার্ম করে দিল একটা তো হলো যে আমাদের যে সিটটা ছিল এই আরএসি ছিল এইটা আর ওই পাশে একটা আরএসি ছিল এইখানে একটা আরএসি ছিল এখন টিটি আমাদের 24 নম্বর মানে এইটা কনফার্ম করলো আর 22 নম্বর কনফার্ম করলো আর 8 নম্বর এই 3টে সিট আমাদের কনফার্ম করে দিল সবই ভোলে বাবার ইচ্ছা আর ট্রেনে এখন অ্যাভারেজ স্পিড 122 ট্রেনটা জেসিডি জংশন ঢুকে গেল আর আমাদের টোটাল 370 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো আর ট্রেনটা তার টাইম থেকে 10 মিনিট লেটে চলছে শুরু হয়েছিল সেই জার্নি হাওড়া থেকে আর শেষও হলো সেই হাওড়াতে আমরা সেই রক্সল থেকে সেই ট্রেন মিথিলা এক্সপ্রেস পৌঁছে গেল হাওড়া আমাদের অন্তিম স্টেশন মানে শেষ স্টেশন হাওড়া আমাদের টোটাল 691 কিলোমিটারের জার্নি শেষ হলো আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র 3 মিনিট আগে ঢুকেছে মানে এখানে 4টে ঢোকার কথা সেখানে 3:57-তে ট্রেন হাওড়াতে ঢুকে গেছে কেমন ঘুম হলো ট্রেনে? ভালো হ্যাঁ ভালো শৈশব কেমন ঘুম হয়েছে ট্রেনে? ভালো ভালো ঘুম হয়েছে বাহ এই যে হ্যাঁ সারা রাত জেগে কেন ঘুম হয়নি? কেন ঘুমোতে দেয়নি? ঘুমোতেই দেয়নি আর বিকাশে কেমন ঘুম হয়েছে? হাফ 50-50 আর ট্রেনে কারোরই ঘুম হয় না তেমন কিন্তু কপাল ভালো আমাদের হলো সিটটা কনফার্ম হয়ে গেছিলো এটাই আমাদের কপাল তার জন্য ভোলে বাবার আশীর্বাদ আছেই দেখা হচ্ছে আবার নতুন কোনো জার্নিংয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।